হবে বিজেপির সভা মঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ। বেহালার শখের বাজারে তুলকালাম, ঘটনাস্থলে দমকল পুলিশ বাহিনী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির সভা মঞ্চের কাছে বরিশা ক্লাবে খেলা চলাকালীন হামলা। বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। বিজেপির সভামঞ্চ থেকে উস্কানির অভিযোগ। বিপ্লব দেবের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। উস্কানির পরই হামলার অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। বন্ধুরা, জায়গার নাম বেহালা, বেহালাকে বেহাল করে রেখেছে। যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাবো না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহালাবাসী বাড়বে। সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করে প্রতি বছর 23শে জানুয়ারি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে ফাইনাল, আজকে সেই সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে। তার আগে গিয়ে ওখানে দণ্ড বন্ধ করে দিয়ে চলে দক্ষিণ কলকাতার সভাপতি ছিল বিপ্লব দেব, স্টেজ থেকে উস্কানি দিয়েছে। তার নেতৃত্বে বেহালার যত বিজেপির ওয়ার্কার ছিল সবাই গেছে। আমরা সবাই নামে বিপ্লব দেবের নামে এফআইআর করবো। আমরা ক্লাবে ঢুকে হাঙ্গামা করেছে। বরিশা ক্লাব আগুন লাগানো হচ্ছে, সেটা কারা লাগানো? বিক্ষোভে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি আমার ঘরে ঢুকে মারবেন, আমরা যদি কিছু তার ঘটে তার দায় মানুষ নেবে না। বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সভা শেষে ক্লাবে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ে অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সভামঞ্চে হামলার অভিযোগ বিজেপির। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হব। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম তখনও মাইক টাইক চারিদিক দিয়ে লাগিয়ে ডিস্টার্ব করছিল, তবুও চলো আমি আমার ভাষণ দিচ্ছি, লোক তো চলে এসছে। আমি আসার পরে তার মধ্যে সমস্ত ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া। তার মানে কি, গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করছেন। আর আজকে যেটা করেছে ফার্স্টেশনে বহিঃপ্রকাশ। এভাবে গুন্ডামি করে কোনো বাংলাকেও আটকাতে পারবে না, পশ্চিমবঙ্গকেও রুখতে পারবে না, নজওয়ানদেরকেও রুখতে পারবে না, আর ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকেও রুখতে পারবে না। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কোচবিহারে। পূর্ব বর্ধমানে শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এসআইআর হিয়ারিং নিয়ে নানা জেলায় হয়রানিও অব্যাহত। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার বাসিন্দা নিবাস সরকার। রবিবার তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি সম্প্রতি তার ছেলেকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। এই এসআইআর এর আতঙ্কে আর কি ভুগতেছিল, আর কি ডকুমেন্টস নেই জন্য। সকালে এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। বাবা এইগুলো নিয়েই মাথার মধ্যে প্রেশারটা বেশি নিত আর কি। তোজাম্মেল শেখ মুর্শিদাবাদের নওদার বাসিন্দা, পেশায় দিনমজুর। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি 28শে জানুয়ারি তোজাম্মেলকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। শনিবার বাজারে মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এসআইআর এর প্রথমে ছেলের নাম ঘুরে আসে, তারপরে উনার নাম বাতিল হয়। ওই টেনশনে বাজারে গেছিল। বাজারে গিয়ে অনেকজনের সাথে কথা বলেছিল, আলোচনা বলেছিল যে এরকম নাম ভুলে এসছে, আমরা এই হয়েছে কি করতে হবে। ওরই টেনশনে বাজারে গিয়ে পড়ে যায়। কোচবিহারের শীতলকুচির ছাপিয়া খাতুন বিবি, রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের দাবি 29শে জানুয়ারি বৃদ্ধাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। এই নিয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। রবিবার হার্ট অ্যাটাক হয়ে মারা যান। অনেকদিন ধরে আতঙ্কে ছিল যে আমার কোনো আসবে নাকি। দুদিন আগে ওনার এসে গেল এসআইআর এর ফর্মে দেখতেছি যে ওর নাকি নামের ডিসমিস এসছে। দুদিন ধরে টেনশনে খানা পিনা কিছু খাচ্ছে না। বললো যে আমি এত টেনশন করে পাচ্ছি না, আমার কাছে তো কাগজপত্র ঠিক মতো পাচ্ছি না, আমি হার্ট অ্যাটাকেই এরকম হয়ে গেল।
মিলন রায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা। শুক্রবার বাড়ির কাছের রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি গত বুধবার তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই আতঙ্কে আগেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, সেবার বেঁচে যান, কিন্তু আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি শুক্রবার রাতে বাড়ির কাছে রেল লাইনে আত্মহত্যা করেন মিলন। আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপি নিয়ে বাংলাদেশ চলে যায় তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পাতে দিয়ে দিল, কেউ আগুলে রাখতে পারলাম না। বাচ্চার বয়স 25 দিন, তাকে কোলে নিয়েই শুনানির লাইনে মা। রবিবার জলপাইগুড়ি বিডিও অফিসে ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে, 25 দিন হলো, এখনো ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এখন হ্যাঁ ব্যথা নিয়ে লাইনে দাঁড়াই। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লক স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, এই ব্লকের প্রায় 70,000 বাসিন্দাকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। রবিবার তাদের মধ্যে প্রায় 5,000 জনকে ডাকা হয় শুনানিতে। বিডিও অফিসে এদিন ছিল ভিড়ে ভিড়। বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। ইন্টারভিউ বন্ধ করে আসতে হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে এরা হয়রানি শিকার করছে, এই হয়রানি শেষ করতে আমরা জানতে চাই। আমার ব্লকে 2,62,000 ভোটার, তার মধ্যে 70 থেকে 72,000 লোককে ডাকা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে তাদের এই যে সময় নষ্ট করে আসা এবং লাইনে দাঁড়ানো, এবং যার বয়স 90-95 তাকে এখন প্রমাণ করতে হচ্ছে সেই দেশের নাগরিক কিনা, এবং এই নোটিশ আসার পর সবাই একটা টেনশনে। বীরভূমের দুবরাজপুরের বিডিও অফিস, এখানেও এই দিন ভিড়ে ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। কষ্টের তো শেষ নেই, এই বয়সে এসে যদি ওনারা এই ভিড় দেখেন, আমার মতো অনেকেই ভিড়ে পড়ে আছে, তো সব কিছু দেখে শুনে মনে হলো যে সিস্টেমের একটু গলত হয়ে গেছে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে হয়রানি, বাড়ছে ক্ষোভ। ভোটের মুখে এই ক্ষোভ হয়ে উঠতে পারে পদ্মের কাঁটা। এটা আজ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তাদের নিশানায় নির্বাচন কমিশন, কখনো তৃণমূল, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপির কিছু করার নেই, যত দোষ তৃণমূল এবং কমিশনের। যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা দুবার এসেছি, আমি যেরকম সাফারার হচ্ছে, এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। এসআইআর শুনানিতে হয়রানি, এ নিয়ে ক্ষোভের পাহাড়। বিধানসভা ভোটের মুখে এই ক্ষোভ পদ্মে বড় কাটা হয়ে উঠতে পারে। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তারা নিশানা করছে নির্বাচন কমিশনকে, কখনো আবার শাসক শিবিরকে, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপি দায়ী নয়, যত দোষ কমিশন এবং তৃণমূলের। যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। যখন এসআইআর ঘোষিত হলো, কত বড় বড় কথা। এরা মানুষের সঙ্গে নেই, এদের সংগঠন নেই। ভালো করে ভেবে দেখুন, BLA-2 বিজেপি এলাকায় কোনো লোক নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নোটিশ করিয়ে নিয়ম পাল্টে বাইরের ছেলেদের বুথে অ্যালাউ করা হলো। ইলেকশন কমিশনের উপর ভরসা করে নাম কাটাতে গেছে, এখন ধরা পড়ে গিয়ে সব অসহায়ের আর্তনাদ। কখনো তৃণমূলকে নিশানা, কখনো নির্বাচন কমিশনকে আক্রমণ।
নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গে অত সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো এত ডায়লগ মারছেন কেন? মহারাষ্ট্র, দিল্লি, বিহার, হরিয়ানা যেসব করে আপনারা পার পেয়ে গেছেন, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছেন, একজন রোহিঙ্গা ভোটার লিস্টে পার করতে পারেনি। তাদের যদি এত কিছু করার ইচ্ছা থাকে, যান না, আপনাদের তো সব লোকজন। এরই মধ্যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমাদের ফর্ম 7 জমা নিতে হবে, তারপর হিয়ারিং করে মাইক্রো লেভেলে ওরা যেভাবে এনকোয়ারি করতে চান করে ভোটার লিস্ট পাবলিশ করুন। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই মতো জাতীয় নির্বাচন কমিশন ডেডলাইন দেয় শনিবার পেরিয়ে আজ রবিবার। এদিনও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট টাঙানো হয়নি। হাতে কোনো কয়েকটি জায়গায় তালিকা টাঙিয়েছে কমিশন। এরকম দেরি কেন, আর এ নিয়েই তর্জা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিং এ ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির এক শেষ। এই নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। সেই মতো কমিশন ডেডলাইন ঠিক করে 24শে জানুয়ারি শনিবার। কিন্তু কোথায় সে তালিকা? শনিবার তো পেরিয়ে গেল, শনিবার পেরিয়ে রবিবারও বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার দেখা নেই। অলরেডি তো অ্যাভেলেবল হয়ে গেছে। না ইয়ারও দেখতে পাচ্ছে না, বিএলও আপলোড করছে, টাঙাতে আরাম করে দিয়েছে। ছুটি আছে, সানডে আছে, সব পেয়ে যাবেন, সব দেখতে পারবেন। ডাউনলোডিং আরাম হয়ে গেছে। আপ 80,681 বুথ আছে, সব হয়ে যাবে। রবিবার হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙানো হয়। ডেডলাইন পেরিয়ে গিয়েছে শনিবার। রবিবারও বেশিরভাগ জায়গায় কেন তালিকা টাঙানো গেল না, এই নিয়ে শুরু হয়েছে তরজা। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। তো সকলকে তো জানতে হবে সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন। নিউজ 18 বাংলা। বসিরহাট 2 ব্লকের বিডিওকে সাসপেন্ডের নির্দেশ। মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। 48 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, কেন এই নির্দেশ? দেখো তপস্বী, বসিরহাট 2-এর বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, যিনি এইআরও দায়িত্ব পালন করছিলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বসিরহাট উত্তর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে শুনানি পর্ব রয়েছে, সেই শুনানি পর্বে চলাকালীন ইরেগুলারিটিস করার, এবং সেই অভিযোগ শুভেন্দু অধিকারী কিছুদিন আগে করেছিলেন, এবং শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করেন অভিযোগ করে। এবং সেখানে কি মূল অভিযোগ ছিল যে এইআরও দায়িত্ব পাওয়ার পরও আরো 11 জনকে তিনি দায়িত্বে বহাল করেছিলেন। এই আরো তথা বসিরহাট 2 ব্লকের বিডিও, এবং সেখানে এই তদন্ত করে মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তারপরেই সেই রিপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অবিলম্বে সাসপেন্ড করতে হবে এই আরোকে, এবং তার সঙ্গে সঙ্গে
এইআরও সৌমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাকে সমস্ত রকম যে কার্যপ্রণালী রয়েছে তার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই গোটা যে নির্দেশ সেটা পালন করা হচ্ছে সেটা 48 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ মৈত্রেয়। মাইক্রো অবজারভারকে সপাটে চড় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে, আর এ নিয়েই হাওয়া গরম। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিডিও অফিস চত্বরে তখন এসআইআর এর শুনানি চলছিল। হিয়ারিং এর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই। আচমকাই গরম হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার শুনানিতে আসা কয়েকজন ঘিরে ধরেন অবজারভারকে, তারপরেই সপাটে চড়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে মেল করে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মাইক্রো অবজারভার। আমরা রিপোর্ট চেয়েছি, উনি বালুরঘাটে থাকতেন, এলআইসি অফিসার ছিলেন, উনি এফআইআর করেননি। এন্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে, ওখানে আর ল অ্যান্ড প্রবলেম নেই, ওখানে হিয়ারিং চলছে। বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। এই আক্রমণ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না, কিন্তু ইলেকশন কমিশন নানাভাবে মানুষকে উত্তেজিত করছে, প্ররোচিত করছে, অস্তিত্বের শিকড় ধরে টান মানছে। বারবার এই অবজারভার, মাইক্রো অবজারভার যেন নাম বাদ দেওয়াটাকে নিশ্চিত করার জন্য এদেরকে সমস্ত লেঠেল বাহিনীর মতো পাঠানো হচ্ছে। এর আগে 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে তুলকালাম হয়। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে চলে তাণ্ডব ভাঙচুর। ঘটনাস্থলে দেখা যায় ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে হামলা চলে। এই নিয়ে ফরাক্কা থানায় অভিযোগ জানিয়েছে তারা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? নির্বাচন কমিশনের নির্দেশের পরেও জেলা শাসক কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখন এফআইআর করেননি, প্রশ্ন বিজেপির। এটা তো করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মনিরুল ইসলাম কে? শুধু নিমিত্ত মাত্র। তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা, সরকারি এজেন্ডা, সেই এজেন্ডাকেই ফুলফিল করবার জন্য সবাই কাজ করছে। মনিরুল তাদের মধ্যে একজন। এবার সংবিধানের রক্ষাকর্তা যারা, এই প্রশ্নটা ইসিকে গিয়ে করলো, কেন তারা করছে না? বিজেপির নেতাদের বলতে লজ্জা করে না? আপনারা ভোটারের লিস্ট থেকে বাদের পরিস্থিতি তৈরি করে, অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে আপনারা লোক খেপিয়েছেন। সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমন করে প্রত্যেককে তার নথিপত্র সমস্ত ঠান্ডা মাথায় পেশ করার জন্য সহযোগিতা করছে। এখানে কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাই নিয়ে রাজনীতি করতে লজ্জা করছে না? আর মামলা হোক, মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। নিউজ 18 বাংলা। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চড়, ডিওকে অভিযোগ মাইক্রো অবজারভারের। কমিশনের নির্দেশ মেনে এফআইআর করতে পারেন ডিইও। প্রাথমিক অনুসন্ধান পর্ব মিটলে এফআইআর করতে পারেন ডিইও। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চড়, ডিওকে অভিযোগ মাইক্রো অবজারভারের। কমিশনের নির্দেশ মেনে এফআইআর করতে পারেন ডিইও। প্রাথমিক অনুসন্ধান পর্ব মিটলে এফআইআর করতে পারেন ডিইও। বাংলাদেশে হিন্দু নিধন চলছেই।
গারাজে যুবককে পুড়িয়ে খুনের অভিযোগ। ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিককে খুন। বাইরে থেকে গ্যারাজের দরজা আটকে আগুন। পরিকল্পনা করেই ছেলেকে খুনের অভিযোগ পরিবারের। বাংলাদেশের নরসিংদী জেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান। অভিনয় জীবনে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক। এখন কিন্তু আমরা আর ইন্ডাস্ট্রি বোম্বাদা, তার পাশাপাশি কিন্তু পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিশ্চয়ই এটা আনন্দের এবং এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট। কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে সময়টা আমরা খবর পেলাম, মানে বিশেষ করে আমি খবর পেলাম, আমি গত 3 দিন ধরেই যাদের সাথে আছি সেটা হচ্ছে আমার দর্শকদের সঙ্গে। আমরা যেটুকু কাজ করেছি গত 40 বছর ধরে সবটাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যে, তাদের মন জয় করার জন্যে পরিশ্রম করেছি, ফেল করেছি, আবার কাজ করেছি, আবার সাকসেস। কিন্তু এই সাকসেস ফেলিওরের মাঝখানে যারা আমাকে সারাক্ষণ সঙ্গ দিয়ে গেছেন বলবো এক কথায়, তারা হচ্ছেন আমার দর্শক। ভালো তো নিশ্চয়ই লাগছে, কারণ এটা মানে ভারত সরকারের আমাকে যোগ্য মনে করেছেন, তারা এই সম্মানটা আমায় দিয়েছেন এবং এই সম্মানটা সত্যি খুবই একটা মানে রাখে। এবং আমার আরও ভালো লাগছে কারণ শুধুমাত্র বাংলা ছবি, আমার তো প্রায় 98%ই বাংলা ছবি। তো সেই শুধু বাংলা ছবি করে আজকে আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমায় তৈরি করেছেন, আমার ডিরেক্টর্স, আমার প্রডিউসার্স, আমার কো অ্যাক্টার্স, আমার টেকনিশিয়ানস, আমার রাইটার্স, মিউজিক ডিরেক্টর, আমার হিরোইনরা, মানে সবাইয়ের অবদান আছে। এবং ফাইনালি অবশ্যই আমার দর্শকরা। তা আমার মনে হয় এই সম্মানটা তো আমার একার নয়, তাদের প্রত্যেকের এই সম্মানের প্রতি ভাগ আছে। আজকে আমি যে সম্মানটা আমাকে দিয়েছেন, তারা তো একমাত্র আমার ওই সিনেমাতে যে আমি কাজ করেছি বা আমার ডেডিকেশন বা সময় বা যে ধরনের অভিনয় করেছি বা ধারাবাহিকভাবে পাল্টাতে গেছি নিজেকে, সেটা শুধুমাত্র সিনেমার বাইরে কিছু নয়। তো কাকে ডেডিকেট করবে এই সম্মান? না, খুব মানে প্রথম যাকে করব অবশ্যই আমার মা, কারণ মা ছাড়া আমি আজকে এখানে বসে কথাই বলতে পারতাম না। সেই মানুষটার প্রচুর অবদান। আর খবরটা পেয়ে আমার ছেলে খুব এক্সাইটেড, আমার সঙ্গে যারা আছেন, যিনি প্রথম সকালবেলা 9টার সময় খবরটা আমার কানে তুলেছেন, কারণ একটা কি বলবো, একটা কাইন্ড অফ প্রোটোকল আছে, তারা সব কান্নাকাটি করতে করতে খবরটা আমাকে তুলেছেন। তারপর দেখলাম ছেলে আমার কেক নিয়ে চলে এসছে, অ্যান্ড আমার বাবা বললেন যে তুমি চ্যাটার্জি ফ্যামিলিতে এই সম্মানটা আনলে, এবারে মিশুককে সেইভাবে লড়াই করতে হবে যাতে এই সম্মানটার ভ্যালুটাও রাখে। তো ইট ওয়াজ এ ভেরি মানে একটা কি বলবো ইমোশনাল একটা, কারণ 3টে জেনারেশন এবং আমার পুরো পরিবার সবাই খুশি, আমার বন্ধু বান্ধব এবং আমার ইন্ডাস্ট্রি যারা, তারা প্রত্যেকে খুব খুশি। মাকে তো করবই, এবং একজন মানুষ থাকলে আমি হয়তো ইন্টারভিউতে তার বাড়িতে বসে দিতাম, তার নাম ঋতুপর্ণ ঘোষ, যিনি আমাকে আরেকটা নতুন জন্ম দিয়ে গেছেন এবং একটা নতুন মানুষকে মানে অভিনেতাকে চিনিয়ে গেছেন। সেই মানুষটাকে আমি খুবই মিস করছি। লাস্টলি বোম্বাদা, তোমার দর্শকদের কি বলবে? কারণ কাকা বাবু ভাই, আমরা বিজয়নগরের হিরেই বলি না কেন, এই ছবি কিন্তু অন্যতম লাকি চাম তোমার কাছে হলো, কারণ এই ছবি মুক্তির সময় সুসংবাদ এলো। বিজয়নগরের হিরে, কাকাবাবু, সন্তু এদেরকে প্রচুর মানুষ দেখছেন। সব থেকে ভালো লাগছে যে যেখানে ছবিটা চলছে, মানে 3 দিনও হয়নি, তো 3 দিন ধরে চারিদিকে হাউসফুল, তার মাঝখানে দাঁড়িয়ে উইকেন্ডের রোববারের মাথায় এরকম একটা খবর। কাজের মধ্যে আমার বইটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে আমার মানে অনেকেই জিজ্ঞেস করেন না যে কি স্বপ্ন, আমার ওই একটাই স্বপ্ন, কাজটা করতে করতে যেন যেতে পারি। তো এর চেয়ে বেশি মানে মানুষকে আনন্দ দেওয়া ছাড়া তো আর কোনো কথা নেই। জিনা ইহা মরনা হ্যাঁ, ইসকা সিवा জানা কাহা। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ বোম্বাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং নিউজ 18 পরিবারের তরফ থেকেও তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা। কোচবিহারে বিনয় দাস গাছ ভালোবাসেন, প্রায় 15 বছর ধরে গাছ লাগাচ্ছেন। তার কাজের প্রশংসা প্রধানমন্ত্রীর মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है।
রবিবার সকালে মন কি বাত, সেই অনুষ্ঠানেই কোচবিহারের বিনয় দাসের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাছ লাগানোর জন্য। কোচবিহার শহরের হাজরাপাড়া, এখানকার বাসিন্দা বিনয় দাস কোচবিহার রাজবাড়ি মিউজিয়ামের ইনচার্জ। গাছ ভালোবাসেন, 15 বছর ধরে শয়ে শয়ে গাছ লাগিয়েছেন কোচবিহার শহরে রাস্তার দুধারে। বন দপ্তরের সাহায্যে তোরসা নদীর পাড়ে তৈরি করেছেন ছোট ছোট বন, সেখানে টাঙানো সাইনবোর্ড, তাতে গাছ নিয়ে সচেতনতার বার্তা। আমরা একটা ভারতবর্ষের একদম প্রান্তে থাকি, ছোট্ট একটা শহর কুচবিহার। কুচবিহারের মানুষের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের খোঁজখবর প্রধানমন্ত্রী রাখে, আর আমরা নিরলসভাবে এরকম বৃক্ষরোপণের কাজ প্রায় 15 বছর ধরে করে যাচ্ছি, আগামী দিনে করব, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। প্রধানমন্ত্রীর মুখে কোচবিহারের এই বিনয় দাসের প্রশংসা মন কি বাতে। पश्चिम बंगाल के कुछ बिहार के रहने वाले बेनोय दास जी का पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है। बेनोय दास जी ने हजारों पेड़ लगाए हैं। कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।